সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম। সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ, নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে। সেনা প্রধানের নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে সেনা প্রধান সহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেই বক্তব্যগুলো এসেছে, আমি আপনাদের সামনে সেগুলো একে একে বলছি। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে। সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না। এ ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো, তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং নির্বাচন বিষয়ে যেটি বলা হয়েছে, বরাবরই তিনি যেটি বলে আসছেন, সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন। তিনি বলেছেন যে অবশ্যই 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, একজন কমান্ডিং অফিসার, এই মন্তব্যও করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না। খুবই টাচি একটা বক্তব্য। মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী। সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা, তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন। সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম। সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকারের এই ধরনের আচরণের জন্যই তো মানুষ বসে আছে। যে একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল। এবং সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে, যে টাইম পাস করা হচ্ছে, এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে। মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না, বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না? কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায়, সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এই প্রশ্ন তো অগণিত মানুষের, আমার মনেও ছিল। কিন্তু
আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল, আমি এর আগের কন্টেন্টেও বলেছি, সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক, শেষমেশ জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে। সেটাই দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম আপাতত। এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয়। এবং আমরা আশা করব সরকারকে, যারা সরকারের একটি বিশেষ অংশ, পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে, অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে, আমরা চাইব তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেখুন, আমি বারবার যতবার হতাশার কথা বলি, সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি, যতই খেলা হোক, যা কিছুই হোক না কেন, শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা, সেটাকে ভুলুণ্ঠিত করা যাবে না। মানুষের যে চাওয়া, বাঙালির হাজার বছর যে সংগ্রাম, যে ইতিহাস, এগুলোকে পারমিট করে না। হয়তো অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ, রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে, এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো, সেগুলোই বাস্তবায়ন হয়েছে। এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন ছিল, এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো, যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক। এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে, যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। যাই হোক, যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার, যে কী হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না। আবারও বলি, দিন শেষে এগুলো টিকবে না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে, উদ্ধার হতে পারে। আরেকটি কথাও সবসময় বলি, যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি। এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে। কিন্তু তারপরেও সত্য কথা, জনগণের শেষ কথা। এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলোর সব কিছু হাসিল করার চেষ্টা করে। জনগণ যদি আবার সত্যি সত্যি আত্মোপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। স্যালুট সেনা প্রধানকে, স্যালুট সেনাবাহিনীকে। দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক অনেক তরুণ নেতাকে অলরেডি ম্যানেজ করে ফেলেছেন। ইশরাকের অনেক টাকা পয়সা আছে, আর আমরা জানি যে রাজনীতিতে টাকা পয়সা দিয়ে কেনা যায়, খুব সহজে ম্যানেজ করে ফেলা যায়। অবশ্য এটা কিছুদিনের মধ্যে আবার হাতছাড়া হয়ে যায়, আবারও কেনা যায়। তো রাজনীতিতে একটা গ্রুপ আছে যারা কেনা বেচার মধ্যে থাকে, যারা নিজেদেরকে বিক্রি করে দেয়। দর্শক, বিষয়গুলো সামনে আসছে যে কিভাবে কি হয়েছিল। ইঞ্জিনিয়ার ইশরাক পয়েন্ট অফ নো রিটার্নে তিনি মেয়র হিসেবে শপথ নিবেনই, কিছু হটার কোনো সুযোগ নেই। হয় কবরে যাবেন, নইলে মেয়র হিসেবে শপথ নেবেন। অন দি আদার হ্যান্ড, আসিফ মাহমুদ সহ তার দল এনসিপি, আই রিপিট, আসিফ মাহমুদ কিন্তু দল করেন যেটা অনৈতিক, এনসিপি করেন। তারা ইশরাককে শপথ করতে দিবেই না। তো এই জায়গাটায় তাদের মধ্যে যে দ্বন্দ্ব, আন্দোলন, অবরোধ, তালাবদ্ধকরণ, অবাঞ্ছিত ঘোষণা, এগুলোর মধ্যেই কিছু খবর আসছে যেগুলো খুব ইন্টারেস্টিং। যেমন ভিপি নূর বলছেন, ইশরাক ভাই তাবিদ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্র নেতাদের বাসা ভাড়া দিয়েছি। এখন এটা কাদেরকে বলেছেন জানেন? এই যে আজকে যারা এনসিপি, আজকে যারা ইশরাকের বিরুদ্ধে লিখছে, আসিফের পক্ষে লিখছে, এরা কিন্তু একসময় ভিপি নূরের কর্মী ছিলেন। এর মানে আজকে যারা, যেমন এই আসিফ নিজে ভিপি নূরের কর্মী ছিলেন, ভিপি নূরের দলের নেতা ছিলেন, ছাত্র নেতা ছিলেন। তো ইশরাকদের কাছ থেকে টাকা নিয়ে ভিপি নূর এই আসিফদের বাসা ভাড়া দিয়েছিলেন। তো দর্শক,
সেই ইশরাকদের সাথে এখন লাগতে আসছে, এটা মনে করিয়ে দেওয়া যে আসিফ নাম বলেননি, কিন্তু আমি ব্যাখ্যা করছি আরো যারা, কারণ আসিফের পক্ষে তো তার দল এনসিপি সবাই দাঁড়িয়েছে। তোমরা যারা ইশরাকের সাথে লাগতে আসছো, তোমরা কিন্তু ইশরাকের দেওয়া টাকা সেটা দিয়ে ভাড়া দিয়েছি, সেই বাসায় তুমি থেকেছো। এখন ভিপি নূরদের টাকা দিতেন, এই বিষয়টা এসেছে, যার ফলে ভিপি নূরেরা বা ভিপি নূরদের মতো একটা অংশ ইশরাকের পক্ষে বলতে হবে। এটা হচ্ছে ম্যানেজ করা, এটা একটা দিক। এটার আর একটা দিক হচ্ছে, সামনে ইশরাকদের টাকা আছে, আর এই যে সামনে কোরবানির ঈদেই দেখবেন এনসিপির বাচ্চা কাচ্চাদের টাকা পয়সা ফুরিয়ে গেছে, তখন অনেকে কিনবে তাদেরকে। যেমন আপনারা দেখেছেন আব্দুল হান্নান মাসুদ গাড়িতে চলে, তাকে বলতে হয় যে এটা জামাত নেতার গাড়ি, জামাত নেতার দেওয়া। সার্জিস গাড়ি নিয়ে এলাকায় শোডাউন দিতে যান, তাকে বলতে হয় জামাত নেতার গাড়ি বা জামাত নেতা দিয়েছে, অনেকগুলো গাড়ি দিয়েছে জামাত নেতা। আবার এই কোরবানির ঈদে কোরবানি দিতে হবে, কারণ এটা দিতে তো টাকা লাগবে, তখন অনেক কেনা বেচার সময় আসবে। অতএব রাজনীতিতে একটা জিনিস মনে রাখবেন, ইশরাকদের টাকা আছে, ইশরাকটা টেকসই, আর এই যে এনসিপির ছোট বাচ্চা ছেলেদের টাকা নেই, এরা টেকসই না, এরা আজ আছে কাল নেই, যে কোনো সময় ডিমোরালাইজ হয়ে যাবে। এটা ভিপি নূর তো নিজেই এটা ফাঁস করে দিলেন, এবং সালাউদ্দিন আহমেদ নাকি বিদেশ থেকে ডিভাইস কেনার টাকা দিতেন, মানে ফোন টোন। এখন এটা রয়ের টাকা হতে পারে, কারণ সালাউদ্দিন আহমেদ সেই শিলংয়ে বসে টাকা পাবেন কোথায়, তিনি নিজের থেকেছেন কিভাবে, এসালাম গ্রুপের টাকায়। এই বিষয়গুলো সামনে, মানে এসালাম গ্রুপের টাকা খেয়েছে ওরাও। এখন যেটা হয়েছে, ভিপি নূরের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে মেহেদী সাফাদির সাথে বৈঠক করেছিল এবং অর্থনৈতিক বিভিন্ন অনিয়মে ব্যাপক বিতর্কিত হয়েছিল। আজকে ভিপি নূরের দলের লোকজনই এনসিপি গঠিত করেছে, সাবেক শিবির কাম ভিপি নূরের দলের লোক, এরা মিলেই এনসিপি গঠিত করেছে। তো এরা একটা সময় ছিল যে ওই ভিপি নূরের আর্থিক অনিয়ম এবং সাফাদির সাথে বৈঠক, ওটাও রিলেটেড টু মানি, ওই জায়গাটা ধরা খেয়েছিল। এবং ভিপি নূর কিন্তু এই আজকে এনসিপি যে হাইপ তুলেছিল তার চেয়ে বেশি হাইপ তুলেছিল, এবং দুঃসময়ে কঠিন সাহসী যোদ্ধা ছিল ভিপি নূর। ছাত্রলীগের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ভিপি নূর যেভাবে দাঁড়িয়েছিল এবং ভিপি নূর ভিপি হয়েছিল, তার ধারে কাছেও এখন নাহিদ আসিফরা যেতে পারেনি। ভিপি নূরের যে ত্যাগ, তার যে সাহসিকতা ওই জায়গাটায়, বা তার যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, সেই ভিপি নূরেই টাকার অভাবে কিন্তু সাফাদির সাথে বৈঠক করেছে এবং নানান কারণে বিতর্কিত হয়ে রাজনীতিতে আজকে ছোট্ট একটা দলে, নইলে যুক্তরাজ্য থেকে অনেকে আমাদেরকে বলেছেন যে নূরের দলে যোগ দিতে বাংলাদেশে আসবে, সাবেক শিবির বিভিন্ন দলের নেতারা। আজকে এই ইমরান খান হওয়ার কথা ছিল ভিপি নূরের, প্রধানমন্ত্রী হবেন, দেশের সম্ভাবনা কি আদৌ আছে? না, ভিপি নূর সর্বোচ্চ এমপি হতে পারেন, তাও জোটে, এককভাবে নির্বাচন করলে কিছুই হতে পারবেন না। এই যে ইমরান খান হওয়ার সম্ভাবনা থেকে ভিপি নূর আজকে জাস্ট ছোট একটা দলের নেতা, মাহমুদুর রহমান মান্না টাইপের, এটা কিন্তু আর্থিক অনিয়মের কারণে। এই জন্য মানে আর্থিক অনিয়ম বা আর্থিক অভাবের কারণে একটা রাজনৈতিক দলের আর্থিক ভিত্তি মজবুত না হলে এরকম ঘটনা ঘটে, বিচ্যুত হয়। ঠিক তদ্রুপ দেখবেন আজকে এনসিপির ছেলেদের, আজকে হয়তো বসুন্ধরা গ্রুপ টাকা দিচ্ছে, এসালাম গ্রুপ টাকা দিচ্ছে, 2 দিন পর দিবে না। তো এই বড় বড় কোম্পানি বা গ্রুপের টাকার যোগান যখন বন্ধ হয়ে যাবে, তখনই দেখবেন এরা এমন এমন বিষয়ে জড়িয়েছে এই ভিপি নূরের দল, যেটা খুবই দুঃখজনক। মানে তারা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে, এবং সেটা হবে একটা সার্কেল, ওই সার্কেল থেকে বের হতে পারবে না। যেমন জামাত নেতারা কাউকে গাড়ি দিলে, টাকা দিলে, এটা সার্কেল না যে আজকে জামাতের টাকা খেয়ে কালকে গালি দিতে পারে। এতে জামাত কোনো প্রমাণ রেখে দিয়ে ওটা খোটা দিয়ে কিছু করতে পারে না। অনেকে বলেন যে শিবির খোটা দেয়, ওটা শিবির দেয় না, ওটা অন্য থার্ড পার্টি দেয়। যেমন শিবিরের ম্যাচে খেয়েছে, শিবিরের কোচিং করেছে, ল্যাপটপ নিয়েছে, এটা কোনো খোঁচা না। এবং ল্যাপটপ ওটা যে কেউ নিতে পারে, ওটা খোঁচা না, ওটা শিবিরের কোনো দানও না, তার যোগ্যতা বলে পেয়েছে।
কিন্তু জামাত আসলে খোটা দেয় না, বরং হাজারো প্রমাণ আছে জামাতেরটা খেয়ে পরে সে পরে জামাত বিরোধিতা করেছে, সে জামাতকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এই এক্সাম্পলই বেশি। তো এই জায়গাটায় জামাতেরটা খেলে সমস্যা নাই, সেটা অস্বীকার করা যায়, জামাত বিরোধিতা করা যায়। কিন্তু আরো কিছু কিছু গ্রুপ আছে, এই যে হানি ট্র্যাপ বলে না, এর মানে কি আপনি যদি কোনো নায়িকার হানি খান, ঠিক আছে আপনি আর খেলেন না, কিন্তু না, ওই একবার যে খাবেন ওটা রেকর্ড করে রাখবে এবং ওই রেকর্ডে আপনাকে ভুগতে হবে এবং ওই রেকর্ডের কারণে আপনাকে পরবর্তীতে আবার খেতে হবে অথবা তাদের কথা অনুযায়ী চলতে হবে, মোটা অঙ্কের টাকা দিতে হবে, তাদের পারপাস সার্ভ করতে হবে, নইলে আপনি সমস্যায় পড়বেন। হানি ট্র্যাপ আর একটা হচ্ছে মানি ট্র্যাপ। তো এনসিপির ছেলেরা মানি ট্র্যাপে পড়বে। তার প্রমাণ হচ্ছে এই যে ভিপি নূর যেটা বলেছে, ইশরাকদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছে। মানে এটা কেন বলেছেন? এখন সে ইশরাকদের সাথে লাগতে এসেছো, তোমরা উপদেষ্টা হয়েছো ইশরাকের টাকায় বাসায় থেকে, এটাই বোঝাতে চেয়েছেন। আমি নিশ্চিত যে এনসিপির অনেকেই সামনে দেখবেন যে ওই মানি ট্র্যাপে পড়বে এবং তারা বিক্রি হয়ে যাবে, এই কোরবানিতে অনেকে বিক্রি হবে। মাত্র 48 ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই আন্দোলন শেষ হতে না হতেই পরবর্তী আন্দোলন আবার ইউনূস সাহেবের ঘাড়ে চেপে বসবে। দর্শক, স্ক্রিনের বিভিন্ন অংশে যে ছবিগুলো দেখছেন এগুলো আবারও সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে 48 ঘন্টা আগে, সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে। আর এবার শিক্ষার্থীরা না, এবার রাস্তায় নেমেছে, যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা, শ্রমিকরা এবার রাস্তায় নেমেছে। এবং 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি, বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি, সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা। এবং ঠিক একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আলটিমেটাম দিয়েছিল যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না, এই পোশাক শ্রমিকরাও সেই একই পথ অবলম্বন করেছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কাকরাইল মসজিদের সামনে যেখানে জাবি শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে বসেই তারা তাদের দাবি আদায় করে বাড়ি ফিরেছে, ঠিক এবারের বিষয়টাও, পোশাক শ্রমিকদের বিষয়টাও সেই একই হয়েছে। তারাও কাকরাইল মসজিদের সামনে বর্তমানে অবস্থান করছে পুলিশের বাধার মুখে। সুতরাং ভিডিও শুরু করার আগে একটু প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। দর্শক, আমাদের ভারতবর্ষে অনেকেই মাঝে মাঝে একটা প্রশ্ন তোলে যে ইংরেজ আমলে আমাদের দেশের জনসংখ্যা এত, কিন্তু ইংরেজ আমলে কেন আমরা দাসত্ব গ্রহণ করে বসেছিলাম অত বছর ধরে, যেখানে আমাদের দেশে মহাত্মা গান্ধীর মতো দিগ্গজ নেতারা ছিলেন, তাহলে তারা কেন আদেশ দেননি? আমাদের যে জনসংখ্যা, সবাই মিলে যদি একটা লাঠিসোঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়তাম, তাহলে ওই মুষ্টিময় ইংরেজকে তো আমরা বহু আগে তাড়িয়ে দিতে পারতাম। কিন্তু তা না করে এই দিগ্গজ নেতারা দেশের মানুষকে এরকমভাবে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ না করে কেন এত বছর ধরে আমাদের দেশটাকে পরাধীন রেখেছিল? দর্শক, এর উত্তরটা কি জানেন? দর্শক, এর উত্তরটা হচ্ছে, মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি চাইলে একদিনেই এই দেশ থেকে ইংরেজদের শাসন হটিয়ে দিতে পারতাম আমার দেশের জনসংখ্যা দিয়ে। কিন্তু ওই সময়ের দিগ্গজ নেতারা এই সহিংস আন্দোলনের পথ কেন বেছে নেননি? কারণ ওনাদের বক্তব্য ছিল, সেই দিগ্গজ নেতাদের বক্তব্য ছিল যে আজ আমার দেশ থেকে যদি এই ইংরেজদেরকে তাড়াতে আমার জনগণকে রাস্তায় নামিয়ে দেই, তাহলে ইংরেজরা তো চলে যাবে। কিন্তু আজ যদি আমি আমার জনগণকে রাস্তায় নামাই, সহিংস আন্দোলন করা শেখাই, তাহলে আগামীকাল ইংরেজরা চলে গেলে এরা আবার রাস্তায় নামবে, অন্য দাবি নিয়ে নামবে, আমাদের বিরুদ্ধে নামবে। সুতরাং দেশের মানুষকে সহিংস আন্দোলন করা শেখানো, দেশের মানুষকে কথায় কথায় রাজনীতির মতো রাস্তায় নামানো,
এগুলো তারা করতে চাননি। তাদের বক্তব্য ছিল ইংরেজকে যদি আমাদের দেশ থেকে তাড়াতে হয় তাহলে সেটা সহিংসতার মাধ্যমে নয়, অন্য পথ অবলম্বন করে। আর সেই পথ অবলম্বন করেই ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং অনেকটা সময় পর হলেও কি হবে, দেশ স্বাধীন হয়েছে। আর সেই স্বাধীনতার এত বছর পর আজও এই দেশে কোনো সহিংস আন্দোলন, মানে সরকারকে একেবারে, মানে আন্দোলন তো কথায় কথায় হয়, মাসে মাসে হয়, কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত আন্দোলন। ওই টাইপের আন্দোলন, 5ই আগস্টের মতো আন্দোলন আজ এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতার, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজ্যের কোনো জায়গায় একবারের জন্যও ঘটেনি। এর কারণ সেই আমাদের যে শেকড়টা না, স্বাধীনতার শেকড়, গণতন্ত্রের শেকড়, সেই শেকড়টা মানে অন্যভাবে পোতা হয়েছিল, যার জন্য আজ ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে গণতন্ত্রের। কিন্তু বর্তমান বাংলাদেশে যে কাণ্ড ঘটে গিয়েছে 5ই আগস্টে এবং জনতার মস্তিষ্কে যা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা তো ভিন্ন জিনিস। জনতাকে শেখানো হয়েছে আন্দোলন করতে, জনতাকে শেখানো হয়েছে যে আইন, প্রশাসন, বিচার এসব ছেড়ে দাও, তোমরা চাইলে নিজের অধিকার নিজেই বুঝে নিতে পারো। সুতরাং এখন ঘাবড়ে গেলে হবে না। কিছু সুশীল মহল এখন উঠে এসে বলবে যে এদেরকে কড়া হাতে দমন করা উচিত, কথায় কথায় যমুনা অভিমুখে আন্দোলন। না, সুশীল সমাজ এখন এটা বললে হবে না, কারণ আপনারা জনগণকে এই ডোজ খাইয়েছেন এবং তাদেরকে এই ডোজ খাইয়ে নেশাগ্রস্ত করে ফেলেছেন এরকম সহিংস আন্দোলন করার। তাই আজ এর দায়ভার সমস্ত কিছু আপনাদের উপরেই যাচ্ছে। দর্শক, গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন। তারপর কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা, সেখানেই বর্তমানে তারা অবস্থান করছেন। এখন সুশীল সমাজ উঠে এসে বলবে যে এ কি হলো, এদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে, কারণ কথায় কথায় আন্দোলন। আরে সুশীল সমাজ শুনে যান কেন তারা আজ আন্দোলন করতে বাধ্য হচ্ছে, বলছি সে কথা। দর্শক, আজ মঙ্গলবার বেলা 2:30টার দিকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে গিয়েছেন এবং এই মিছিলে কী কী স্লোগান দেওয়া হয়েছে সেটা একটু শুনুন। স্লোগানে বলা হচ্ছে, শ্রমিকরা যাবে না রে যাবে না, বেতন ছাড়া যাবে না। শ্রমিকরা যাবে না রে যাবে না, বেতন ছাড়া যাবে না। সুশীল সমাজের কর্ণপাত হচ্ছে কি এই কথাগুলো? দুনিয়ার মজদুর এক হও, বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইরা দাও। দর্শক, এই স্লোগানগুলো যে কোনো দেশের যে কোনো কিছু পরিবর্তন করার জন্য যথেষ্ট, কারণ এই স্লোগানটা যে মহল থেকে উঠে আসছে সেটা খুবই মারাত্মক একটা মহল, শ্রমিক। তারা বেতনের দাবিতে এই আন্দোলন করছে। এবার আপনাদেরকে একটু বলি যে এই আন্দোলনের পিছনে কারণ কি, কেন তারা আজ যমুনা অভিমুখে মার্চ করলো। দর্শক, গত 11ই মে থেকে শ্রমিক কর্মচারীরা শ্রম ভবনের সামনে তাদের যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করছে। আজ থেকে 9 দিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে ধর্ণা দিয়ে পড়ে রয়েছে। তাদেরও কিছু দাবি দেওয়া আছে, তো সেই দাবি দেওয়াগুলো শোনার জন্য, পূরণ করার জন্য আজ থেকে 9 দিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে পড়ে রয়েছে। এখন সেখান থেকে এক পোশাক শ্রমিক নাছিম আক্তার তিনি বলছেন 3 মাসের বেতন বাকি আছে, 9 দিন ধরে শ্রম ভবনের সামনে বসেছিলাম, কেউ আমাদের দেখেনি, আজ আমরা তাই বাধ্য হয়ে এই লং মার্চ করছি, এখানে এসছি। সুতরাং বুঝে দেখুন, জনগণের সরকার, স্বৈরাচারী সরকার নয় এ, কিন্তু শ্রমিকদের আজ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। শ্রমিক আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম বলছেন, আমরা 9 দিন ধরে শ্রম ভবনের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে আসছি। উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন, কিন্তু বেতন বুঝিয়ে দিতে পারেননি। ফলে আজকে আমরা বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছি। বেতন নেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং যথেষ্ট যৌক্তিক,
আজ এই সুশীল সমাজ বা এই উপদেষ্টারা এই বলে দায়ভার এড়িয়ে যেতে পারবে না যে কথায় কথায় আন্দোলন, কত আন্দোলন সহ্য করবে সরকার, কজনের দাবি মানবে সরকার, এ বলে দায়ভার এড়ানো যাবে না। কারণ বিগত 9-10 দিন ধরে তারা শ্রম ভবনের সামনে পড়ে আছে, তাদের বেতনের জন্য, বকেয়া বেতনের জন্য পড়ে আছে। কিন্তু এই সরকার এই শ্রমিকদের কোনো কথা কর্ণপাত করছে না। শুনলেন তো শ্রমিক আন্দোলনের আপনার সভাপতির ভাষ্য থেকে। শ্রমিকরা বলছে এই কোম্পানিগুলোর কাছে তাদের পাওনা হচ্ছে 54 কোটি টাকা। বুঝতে পারছেন কেন আন্দোলন হচ্ছে? এই সামান্য শ্রমিক, এই কোম্পানিগুলোর কাছে তাদের 54 কোটি টাকা পাওনা রয়েছে। ঈদুল ফিতরের আগে শ্রমিকদের আন্দোলনের মুখে 3 কোটি টাকা দেওয়া হয়েছিল তাদেরকে। প্রতিজন শ্রমিক 9,100 টাকা করে ভাগে পেয়েছে। বাকি টাকা গত মাসের 8 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা টাকা পাননি। আর যার কারণে 9 তারিখ থেকে তারা শ্রম ভবনের সামনে তাদের দাবি নিয়ে বসে। আর আজ 20 তারিখ, মানে 9 দিন পরে এসে তারা এবার যমুনার সামনে আপনার আন্দোলন নিয়ে এসেছে। এবং ছবিতে যেমন দেখছেন লোক কাতারে কাতারে ভর্তি। এবং এখান থেকে আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এবার তাদেরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না। তো এখন দেখার বিষয় হচ্ছে এই শ্রমিকদের দাবি ঠিক কতটা গর্জন সহকারে ইউনূস সরকারের বাসভবন পর্যন্ত পৌঁছায়, এগুলো আমরা একটু অপেক্ষা করব। নাকি আবারও সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে একটা কেলেঙ্কারি ঘটিয়েছিল মাহফুজ আলমের মাথায়, এবং সেটা প্রায় একটা মানে সারা দেশে আলোচিত গান শুরু হয়ে গিয়েছিল, বোতল বোতল গান। তো সেরকম কিছু নাকি তার থেকেও বড় কিছু ঘটনা এই শ্রমিক আন্দোলনের মধ্যে ঘটে, সেটা আমরা একটু অপেক্ষা করে দেখব। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম দর্শক, সংকট কিন্তু বেড়ে যাচ্ছে। যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ইশরাক সমর্থকদের। সিইসি সহ 5 ইসির পদত্যাগ না করা পর্যন্ত চলবে বিক্ষোভ। নির্বাচন কমিশন ভবনে যে এনসিপি বিক্ষোভ করছে, তারা সিইসি সহ 5 ইসির পদত্যাগ চাইছে। আর অন্যদিকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে এখন নগর ভবন না, পুরো মৎস্য ভবন, কাকরাইল, এমনকি এই যে যমুনার সামনে কিন্তু চলে এসছে ইশরাক সমর্থকদের। তার মানে বিএনপি এবং এনসিপি কার্যত দুটি দল দুই প্রান্তে অবস্থান করলেও তারা কিন্তু এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল। এই সংকট নিরসনে সরকার যদি নিশ্চুপ থাকে, অন্যান্য রাজনৈতিক দল যদি সমাধানের আয়োজন না করে, পরিস্থিতি সংঘাতমুখর হয়ে যাবে। বিএনপির হাজার হাজার সমর্থকের বিপরীতে নির্বাচন কমিশন প্রাঙ্গণে কয়েকশো সমর্থক এনসিপির, এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এই কারণে ছাত্রদের সমর্থন হারিয়েছে এনসিপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। ছাত্ররা আর এনসিপির পেছনে নেই। ছাত্রদের যেই অংশটা রাজনীতি করার জন্য তারা সেই রাজনীতিতে ঢুকে গেছে, আর সাধারণ যে ছাত্ররা, সেই ছাত্ররা চলে গেছে হয় শিক্ষাঙ্গনে অথবা রাজনীতির বাইরে চলে গেছে। তারা আর ওই অর্থে এনসিপিকে ওন করে না। কিন্তু বিএনপি তো বিএনপি, গত 15 বছরের লড়াই সংগ্রাম করে দল হিসেবে তারা যেই পরিমাণ সমর্থন, তার জনভিত্তি আছে, সেই তুলনায় এনসিপির কি আছে? এনসিপি যদি জামাত অংশ নেয় তাহলে এনসিপি শক্তিশালী হয়। সেটা দেখা গেছে যখন নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির 2-3 হাজার কর্মী সমর্থক, যখন নাকি হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে জামাত হাজির হলো, তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে টার্ন করলো। কিন্তু শুধু এনসিপি বিএনপির কাছে কিন্তু অসহায়, কিচ্ছু না। তো এখন যে খবরটা, সেটা যেহেতু 10টার মধ্যে আজকে আলটিমেটাম ছিল যে তাদের শপথ নেওয়া, সেটা নেওয়া হয়নি। এবং উচ্চ আদালত যে রিট পিটিশন করা হয়েছিল গেজেটের বিরুদ্ধে নির্বাচন কমিশনের, সেটি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা নিষ্পত্তি হবে। তো এর আগ পর্যন্ত আসলে কি হবে? আদালত যদি আজকেই একটা রায় দিত, ঘোষণা দিত, তাহলে হয়তো নিষ্পত্তি হতো বা আর একদিকে টার্ন করতো। কিন্তু এখন কিন্তু যেহেতু আদালত কোনো আদেশ আসলো না, তাহলে ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু রাজপথে থেকে গেল। এখন
তাদের দাবি আজকে কিন্তু পরিষ্কার। ইশরাক হোসেন ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে উপদেষ্টা পরিষদ থেকে 2 উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা দুজনেরই পদত্যাগ দাবি করেছেন। আর অন্যদিকে এনসিপি যে নির্বাচন কমিশন সচিবালয়ের ওইদিকে যে তারা অবস্থান নিয়ে আছে, যদিও তাদের লোকবল খুবই কম। বেলা 11:30 দিকে ইশরাক হোসেনের সহস্রাধিক সমর্থক কাকরাইল মোড় যমুনার প্রবেশ পথের আশেপাশে অবস্থান নেন। এর প্রায় 20 মিনিট আগে পুলিশ যমুনার দিকে যাওয়ার পথটি বন্ধ করে দেয়। বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল। ইশরাকের পক্ষে বিক্ষোভকারী সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলছেন যে আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সীমার মধ্যে ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া না হয় তাহলে সকাল 10টা থেকে পুনরায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। এবং ইশরাকের সমর্থনে কিন্তু সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মচারীরাও নেমে এসেছে। এখন এটার বিপরীতে তাদের ক্ষোভ যে গেজেট কেন প্রকাশ করলো ওই ইশরাককে মেয়র হিসাবে, সেই কারণে তারা বলছে যে এই নির্বাচন কমিশন স্বাধীন না, নির্বাচন কমিশন নিরপেক্ষ না। এখন সিসি নাসিরুদ্দিন সহ 5 নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঢাকা জাতীয় নাগরিক পার্টির মহানগর উত্তর এই ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এই দলটি। এখন কি হবে, পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। এনসিপি ছোট হলেও অনেকে মনে করে এই সরকারে এনসিপির একটা প্রভাব আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিকে মনে মনে সমর্থন করেন বা এক ধরনের সহমর্মিতা সমর্থন সব কিছুই আছে ওই এনসিপির প্রতি। ফলে এনসিপির দাবিকে উপেক্ষা করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বাস্তবতা হলো রাজপথের যে বিএনপির যে অবস্থান, সেই অবস্থান বাস্তবতাটাকে উপেক্ষা করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন খুবই কঠিন। কি হবে দেখা যাক দর্শক। একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে, তার মধ্যে আবার এই পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।